আমার খাওয়া মাল আমি অন্য কাউরে খাইতে দেই না বোকাচন্দ্র। অভির হাতের বাঁধন ধীরে ধীরে আরো শক্ত হতে থাকে, এতটাই শক্ত যেন আনন্দীকে নিজের বাহুর ভেতরে চেপে গুড়িয়ে ফেলতে চায় সে। আনন্দীর নিঃশ্বাসও আটকে আসতে থাকে, তার মনে হতে থাকে বুকের হাড়গুলো পর্যন্ত ভেঙে যাবে। সে ছটপট করে একটু সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অভির বাহুর চাপ থেকে নিজেকে সরানো অসম্ভব হয়ে ওঠে। অভি তাকে আরো নিচের দিকে টেনে নেয়, তার বুকের সাথে পুরোপুরি চেপে ধরে রাখে। হঠাৎ করেই নিস্তব্ধ ঘরের ভেতরে ফোনের রিংটং বেজে ওঠে। অভি এক হাত দিয়ে শক্ত করে আনন্দীকে নিজের বাহুর মধ্যে চেপে ধরে রাখে, অন্য হাতে পকেট থেকে ফোন বের করে, কল রিসিভ করে। তার ঠোঁটে তখন তৃপ্তির হালকা হাসি। কাম হয়েছে? ওপাশ থেকে ভেসে আসছে উচ্ছ্বাসিত গলা। জি ভাই, সুন্দর মতো পার হয়েছে। অভির চোখগুলো মুহূর্তের জন্য তীক্ষ্ণতা একটা ঝলক দেখিয়ে যায়। সে ধীরে ধীরে কল কেটে দেয়, তারপর আবার দৃষ্টি নামে আনন্দের দিকে। আনন্দ তখনও তার বুকের সাথে ঠেসে আছে, শরীরটা কাঁপছে ক্ষীণভাবে, চোখের কোণ ভেজা, ঠোঁট ফ্যাকাশে। অভি ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দেয়, কণ্ঠে অদ্ভুত কোমল এনে কিছুটা নিচু স্বরে বলে, তুই তো আমার জন্য লক্ষ্মী মেয়ে রে। এই প্রথম তার হাতের চাপ একটু আলগা হয়, কিন্তু পরক্ষণেই অভির ভ্রু কুঁচকে যায়। আনন্দ নড়ছে না, একদমই না। সে আলতো করে আনন্দের মুখটা তুলে ধরে, চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। অতিরিক্ত ভয় আর মানসিক চাপে অবশেষে ভেঙে পড়েছে সে। শরীর আর নিতে পারেনি এত কিছু। জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে অভির বুকে। অভি কিছুক্ষণ আনন্দের নিস্তেজ মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। ধুর। আনন্দের গালে হালকা চাপ দিয়ে তাকে জাগানোর চেষ্টা করে সে, কিন্তু কোনো সাড়া মেলে না। অভি বিরক্ত হয়ে বিড়বিড় করে ওঠে, মাত্র টাকা পকেটে আসছে আর এই মাইয়া গান হারাইছে। গেল গেল, আমার সব স্মাগলিং কইরা টাকা আনাগুলা গেল। কথাগুলো বলতে বলতে সে দাঁত চেপে শ্বাস ছাড়ে, যেন পুরো ঘটনাটা তাকে রাগিয়ে দিচ্ছে। তারপর নিচু হয়ে আনন্দের মুখের সামনে হাত নাড়িয়ে দেখে, এই নাটক করস নাকি, নাকি সত্যি সত্যি অজ্ঞান? কোনো উত্তর আসে না। আনন্দের ফ্যাকাশে মুখ আর নিস্তেজ শরীর দেখে অভি বিরক্তির ভেতরেও হালকা অস্বস্তি ফুটে ওঠে, তবে সেটা এক মুহূর্তের বেশি স্থায়ী হয় না। আবার ঠোঁট বাঁকিয়ে বিরক্তি গলায় বলে ওঠে, আমার টাকার শত্রু লাগা হাসপাতাল। নিভু নিভু চোখে ধীরে ধীরে তাকায় আনন্দী। প্রথমে তার চোখে পড়ে সাদা সিলিং, চারপাশে তীব্র ওষুধের গন্ধ, মাথাটা যেন ভারী হয়ে আছে। হাত নাড়াতেই বুঝতে পারে হাতে কেন লাগানো। সাইলেন ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করছে। কিছুক্ষণ ফ্যাল করে ছাদের দিকে তাকিয়ে থাকার পর পাশে ফিরতেই দেখতে পায় তার মা চেয়ারে বসে ঝিমুচ্ছে, চোখ মুখ ফুলে আছে কান্নায়। একটু দূরে সোফায় বসে আছে আকরাম শেখ, মাথা নিচু করে বসে আছেন তিনি। আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে ইন্সপেক্টর রহমান, দৃষ্টি নিচের ফোনে। আনন্দী শুকনোভাবে ঠোঁট নাড়ায়, মা। খুব ক্ষীণ শব্দ বের হয় তার গলা থেকে। প্রথমবার কেউ শুনতে পায় না, দ্বিতীয়বার ডাকতে আয়েশা খান তড়িঘড়ি করে উঠে বসে। আনন্দী। এক মুহূর্তে তার চোখ ভিজে ওঠে। পায়ের শব্দে রেহমানও দ্রুত এগিয়ে আসে বিছানার কাছে। সোফায় আধঘুমো থাকা আকরাম শেখও চমকে উঠে মেয়ের পাশে এসে দাঁড়ান। আনন্দী কষ্ট করে ঠোঁট ভিজিয়ে বলে, একটু পানি দেবে মা, গলাটা শুকিয়ে গেছে খুব। পাশ থেকে দ্রুত গ্লাসে পানি ঢেলে দেয় রেহমান। আকরাম শেখ আর আয়েশা বেগম মিলে ধীরে ধীরে আনন্দীকে উঠিয়ে বসান, তারপর সাবধানে থেকে পানি পান করান। পানি খেতে খেতেই আয়েশা শেখের চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে। আনন্দী ধীরে ধীরে তাকায় তার বাবার দিকে, তার চোখে তখন জমে রয়েছে অভিমান। তোমাকে কল করলাম, ধরলে না কেন বাবাই? কথা বলতে বলতেই গলা কেঁপে ওঠে তার। জানো আমি কোথায় ছিলাম? আকরাম শেখের বুকেরটা ভেতরটা যেন চিরে যায়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু চোখের পানি নীরবে গড়িয়ে পড়তে থাকে। তিনি কাপা হাতে মেয়ের মাথায় হাত রেখে বলেন, কিছু বলিস না মা, আমি সব শুনেছি। পাশ থেকে আয়েশা শেখ কাপা কণ্ঠে বলে ওঠেন, ওর তোর সাথে কিছু করেনি তো মা? প্রশ্নটা শুনেই আনন্দের বুকের ভেতরটা ধক করে ওঠে, নিঃশ্বাস আটকে আসে তার। কিভাবে বলবে এই কয়দিন কি হয়েছে তার সাথে? মানুষ শুধু শরীর ছোঁয়ায় নষ্ট হয় না, ভয় মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। তার মনে হতে থাকে সে আর আগে সে আনন্দে নেই, কিন্তু সব কথা কি মুখে আনা যায়? বাবা মায়ের সামনে বসে
কেউ কীভাবে নিজের লাঞ্ছনার কথা বলে। ঠোঁট কেঁপে ওঠে তার, কিন্তু কোনো শব্দ বের হয় না। ঘরটা ভারী নীরব হয়ে যায়। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা রাহমানের শান্ত দৃঢ় কণ্ঠে বলে ওঠে, না, কিছু হয়নি। একটু থেমে আনন্দের দিকে তাকিয়ে এসে বলে, ও পবিত্র আছে। আনন্দি ধীরে ধীরে রেহমানের দিকে তাকায়। তার চোখে তখন অদ্ভুত ক্লান্তি। রেহমান আবার বলে, এখন তোমাকে শক্ত হতে হবে আনন্দি, কেস করতে হবে, নিজের জন্য লড়তে হবে। তুমি সাপোর্ট না করলে আমি একা কিছু করতে পারবো না। আনন্দি কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। কিন্তু তার ভেতরে তখন অন্য ঝড় চলছে। হঠাৎ তার মনে পড়ে যায় পিরিয়ডের তারিখ 5 দিন আগেই চলে গেছে, এখনো হয়নি। বুকের ভেতর ধীরে ধীরে ভয় জমতে শুরু করে। তাহলে সে কি মা হতে যাচ্ছে? না না, এটা কিভাবে সম্ভব? মাথাটা আবার ঝিমঝিম করতে শুরু করে আনন্দির। সমাজ, মানুষ, আত্মীয় স্বজন, মা বাবা, সে কিভাবে মুখ দেখাবে সবাইকে? মাত্র 18 বছরের বয়সে যেন পুরো পৃথিবীর ভার এসে পড়েছে তার কাঁধে। এত ছোট একটা মন, কত শত প্রশ্ন, কত দিক সামলাবে সে? কিভাবে বলবে নিজের ভয়গুলোকে? ধীরে ধীরে নিজের আঙ্গুল মুঠো করে ফেলে আনন্দি, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। শুধু নিঃশব্দে বসে থাকে, যেন কয়েক ঘন্টার মধ্যেই অনেকটা বড় হয়ে গেছে সে। পুরান ঢাকা গ্যারেজ ভেতরে একটা পুরনো কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে টাকার হিসেব করছে অভি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাড়ির যন্ত্রপাতি, তেলের ক্যান আর মরিচে ধরা লোহার অংশ। গ্যারেজের টিনের চালের নিচে গরমটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাতাস নেই বললেই চলে। ঘামের কারণে পাতলা সাদা গেঞ্জিটা পুরো শরীরের সঙ্গে লেপ্টে আছে তার। নিচে পরনে শুধু মুন্ডু। শক্ত বাহু আর গলায় রগগুলো স্পষ্ট ফুলে উঠেছে ঘামে ভেজা শরীরে। বারবার বরাবরের মতো চুলগুলো উপরে টেনে ছোট ঝুঁটি করে বাঁধা। চোখে কালো চশমা আছে নেই। অভিকে প্রায় কখনোই চশমা ছাড়া দেখা যায় না, যেন ওটাই আড়ালে লুকিয়ে রয়েছে নিজের চোখের আসল ভাষা। গরমে বিরক্ত হয়ে একটা সিগারেট ধরে সে। ধোঁয়াটা ধীরে ধীরে ছাড়তে ছাড়তে পাশে দাঁড়িয়ে থাকা নোবেলের দিকে না তাকিয়ে বলে, জোরে বাতাস কর, আর ফ্যানটা কালকেই ঠিক করবি। পাশে দাঁড়িয়ে হাতে পাখা করে নোবেল মুখে বলে, ভাই একটা এসি লাগান, তাহলে তো হয়। কথা শুনেই অভি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকায় তার দিকে। চোখে বিরক্তটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভ্রুকুচকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আজকে এসি লাগাই, আর কালকে পুলিশ রেড মারুক। ভালোই বুদ্ধি শালার ভাই। নোবেল মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে, আর অভি বিরক্ত ভঙ্গিতে সিগারেটের ছাই ঝেড়ে আবার হেলান দিয়ে বসে টাকার হিসাব করতে থাকে। নোবেল কিছুক্ষণ ইতস্তত করে অভির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে হাতের পাখাটা নামিয়ে বলে, ভাই একটা কথা কই। অভি টেবিলের ওপর রাখা টাকার বান্ডেল গুনছিল। গরমে বিরক্ত মুখেই ছোট করে জবাব দেয়, হুম। নোবেল গলা নিচু করে বলে, আপামনিরে আজকে এমন জায়গায় নিলেন, কিছুই তো বুঝলাম না। কথাটা শুনে অভি কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর টাকার বান্ডেলের পাশে রেখে সিগারেটে একটা লম্বা টান দেয়। ধোঁয়াটা ধীরে ধীরে ছাড়তে ছাড়তে বলে, ওরে ওইখানে না নিলে আমরা জেলে বসে ডাল ভাত খাইতাম। নোবেল কপাল কুঁচকে তাকায়, কিন্তু ভাই ট্রাক ভর্তি মাল কেমনে পাইলো না? পুলিশ চেক করে নাই, কিছু পাইলো না? অভি আবারও কোনো উত্তর দেয় না, শুধু ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলে ওঠে তার। কারণ আসল খেলাটা একমাত্র সেই জানে। গতরাতে খবর পেয়েছিল শহরের মেইন রোডে বড় চেকপোস্ট বসবে, পুলিশের কড়া তল্লাশি চলবে রাতভর। খবরটা পাওয়া মাত্র থেকেই মাথার ভেতরে নতুন প্ল্যান ঘুরতে শুরু করে তার। সেই রাতে হঠাৎ সবাইকে বলে সে খিচুড়ি খাবে, তারপর গ্যারেজ থেকে এক ট্রাক ভর্তি সবজি আনানো হয়। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি, সবাই ভেবেছিল কোনো ডেলিভারি কাজের জন্য হয়তো যাচ্ছে। অভি ধান্দা তো অভাব, কখনো কাপড়, কখনো কাঁচামাল, কখনো সবজি, আবার কখনো গ্যারেজ। কিন্তু গভীর রাত নামতেই শুরু হয় আসল কাজ। গ্যারেজের দরজা বন্ধ করে সবাইকে একে একে বের করে দেয় অভি। শুধু নিজের হাতে কাজ করে সে কয়েকটা বড় সাইজের সবজির ভেতরে সাবধানে অংশ কেটে ফেলে, তারপর ভেতরে ড্রাগ ঢুকিয়ে আবার নিখুঁতভাবে সিল করে দেয়। বাইরে থেকে দেখে বোঝার উপায়ই নেই কিছু। এরপর পুরো ট্রাক জুড়ে উপরিভাগে একদম টাটকা ভালো সবজি ফেলে সাজিয়ে ফেলা হয়, যেন সাধারণ বাজারের মাল ছাড়া আর কিছুই না। প্রায় পুরো রাত কেটে যায় এই কাজ করতে করতে। ঘামে ভিজে একাকার হয়ে গেলেও থামেনি অভি।
গ্যারেজের প্রতিটি কাজ নিজ দায়িত্বে দাঁড়িয়ে শেষ করেছে। এমনকি ট্রাক সাজানোর কাজটাও কাউকে করতে দেয়নি। কারণ একটা ব্যাপারে সে কখনো আপোস করে না, বিশ্বাস। কারো ওপর বিশ্বাস নেই তার। সব প্রস্তুতি শেষ হওয়ার পরেই শুরু হয় দ্বিতীয় চাল। আনন্দীকে নিয়ে এসে চলে যায় রেড লাইট এলাকায়, যেখানে গিয়ে পুরো নাটক সাজানো হয় নিখুঁতভাবে। কারণ সে জানতো ভয় পেয়ে আনন্দী প্রথমেই কাকে কল করবে আর রেহমান কি করবে। আনন্দী আর রেহমানের প্রতিটি কথোপকথন, প্রতিটি আতঙ্ক, প্রতিটা পদক্ষেপ সবই ছিল তাদের হিসেবের মধ্যে। পুলিশ যখন রেড লাইট এলাকায় দিকে ছুটছিল আনন্দীকে উদ্ধারের জন্য, ঠিক তখনই অন্য রাস্তা দিয়ে নির্ভয়ে পার হয়ে যাচ্ছিল ট্রাক ভর্তি মাল। আর পুরো শহর ব্যস্ত ছিল একটি মেয়েকে বাঁচানোর গল্পে। সেই সুযোগে নিজের সবচেয়ে বড় চালটা খেলে দেয় অভি। কোনো উত্তর না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে নোভেল। অভি আড়মোড়া কাটিয়ে বলে, ওস্তাদের মাইর শেষ রাতে। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, চ্যাপ্টার 1। লিখেছেন কায়নাত খান কবিতা, পর্ব 27। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।